সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কতগুলো মনের কথা বলবো, অনেক কিছু শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবা। আর যারা নতুন তাদের কাছে একটু ভালোবাসা চেয়েই নেই, আমার ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। তো বন্ধুরা, চলো শুরু করি। আজকে আমি তোমাদের সঙ্গে কি কি গল্প করেছি সেটা শোনা। মা ছাড়া আমার প্রথম দিন কেমন কাটছে এটা আগে তোমাদের সঙ্গে বলে নিই। আসলে বিগত 2 দিন ধরে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন যে আমি আমার রুমের বা মার রুমের বেডশিটগুলো চেঞ্জ করছিলাম, এই সময়েও আমি মার সঙ্গে কথা বলেছি। আর খুব শুনলাম যে হ্যাঁ, খুব ধুমধাম করে বিয়ে হচ্ছে, তারা গায়ে হলুদে অনেক আনন্দ করেছে, অনেক ফুর্তি করেছে, আর সবাই আমাকে মিস করেছে। আমার চাচাতো বোনের সঙ্গে আমার কথা হয়েছে যে আপু তুমি কেন আসলা না, আপু তুমি থাকলে কত মজা হতো, আপু তোমাকে কতদিন দেখি না, নানা রকম কথা। তো আসলে আমি আজকেও একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম যখন আমার চাচাতো বোনের সঙ্গে কথা বলি। ইভেন তখন তো আর কান্না করতে পারছিলাম না, তবে ফোন রাখার পরে অনেক কান্না করেছি। তো আমার ছোট ছেলে বলে আম্মু তুমি কেন কান্না করছো, তো বাবাকে জড়িয়ে ধরে আসলে সান্ত্বনা নিলাম ওর কাছ থেকে যে হ্যাঁ আমি ভালো আছি। আসলে মানুষ তার ইমোশন কখনো আটকে রাখতে পারে না, আর যখন ইমোশনটা আসে না তখন প্রকাশ করাই ভালো, আমি যেটা মনে করি। আর আমি তো অনেক লাকি যে আমি শেয়ার করতে পারছি তোমাদের সঙ্গে, আমার ফ্যামিলির সঙ্গে বা সবার সঙ্গে, তখন না মনটাকে অনেক হালকা লাগে। তো কালকে কিন্তু আমি গত ব্লগে অনেক কথা বলেছি, অনেক কিছু শেয়ার করেছি। পরে আসলে আমি রিয়েলাইজ করলাম যে আমি কেন এইগুলো শেয়ার করলাম, আই ডোন্ট নো। অ্যাকচুয়ালি হয়তো বা তোমরা আমার পাশে আছো আর তোমরা আমার সাপোর্ট সিস্টেম হতে পারো, তাই না? এই জন্যে আসলে মনে না বলা অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমার ঘর গোছানোর পরে আমি চলে এসেছি দুপুরের রান্নায়। আর আজকে আমি রান্না করব হচ্ছে যে বতকের মাংস, যেটাকে বলে হাঁস, রাজহাঁস না, তোমার হাঁস। মা যখন রাজহাঁস এনেছিল তো তার সঙ্গে না কিছু তোমার ছোট যে হাঁসগুলো থাকে সেগুলোরও মাংস এনেছিল। তো ভাবলাম যে আজকে কি রান্না করব, তো বাচ্চাদের জন্য একটু মাংস রান্না করি, শুধু বাচ্চা না ইভেন সবারই খাওয়া হবে। আর যে আরেকটা দেখলাম সেটা হচ্ছে যে মাগুর মাছের ডিম আর ডিম ভুনা করব। এটাই ভাবলাম যে না আজকে রান্নাগুলো এরকম সিম্পল রাখি, কাটা বাছা এগুলো করতে না মন চাচ্ছিল না আসলে। তো যাই হোক, আমি এইরকম করে সময় কাটাচ্ছিলাম। আর আজকে আমার রেদন বাবার এক্সাম ছিল না, তবে ওকে পড়তে দিয়েছিলাম, ও পড়তেছিল, আমি আমার কাজগুলো করছিলাম। আমি যেমন সবসময় বিশ্বাসী যে আল্লাহ কপালে যা লিখেছে, রিজিকে যা লিখেছে সেটাই হবে, তারপরেও কেন জানি অবুঝের মতো করছিলাম। তবে এখন অনেক বেটার মনে হচ্ছে যে না, আসলে যেটা হবার না সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে কালকেও বলেছি যে বিয়েটা ম্যাটার না, বাট বিয়ের ক্ষেত্রে এসে না অনেকগুলো পেছনের কথা মনে পড়ে গিয়েছিল, এই আর কি। তবে আমার রান্না মনে করো আমি ডিম ভুনাটা তুলে দিলাম, তারপরে ওদের বাবা মাকে হচ্ছে যে তোমার গাড়িতে উঠিয়ে দিতে যে লিচু এনেছিল, যেটা একদম ফ্রিজেই ছিল, ডিরেক্ট ফ্রিজে রাখছিল। তো আমি পরে দেখেছি, তাও ভাবলাম যে ফ্রিজ থেকে বের করে রাখি, কেননা আমার তো লিচু পেটুক আছে, আমার ছোট ছেলে মানে লিচুটা না এরকম গাছ রাখলে সারা বাসায় পাতা তোমার ফেলবে আর খাবে এইরকম। তো ভাবলাম যে কেটে টেবিলে রেখে দিই যাতে ও খেতে পারে। আর কাটতে না কাটতে তুমি জানো না, বিলিভ মি, ও আমার পাশেই বসে আছে যে আম্মু লিচু দাও, লিচু লিচু লিচু। তো দেখতে দেখতে কিন্তু লিচুও প্রায় শেষ হয়ে যাচ্ছে, আম চলে আসছে অলরেডি, কিছুদিন পরে আমও শেষ হয়ে যাবে। কাঁঠাল, মানে এই গরমের সিজনে মানুষ যতই কষ্ট পাক না কেন, সব ফলগুলো কিন্তু আমরা গরমেই বেশি উপভোগ করতে পারি। তবে আমার ছোট ছেলের হচ্ছে যে লিচু যতটা পছন্দ, তো আমার আবার খুব বেশি পছন্দ আম। তো কাজ করতে করতে অনেক মনে করো রান্নাঘরে তো যে গরমটা পড়েছে
পড়েছে না আবার, মানে অস্থির লাগছিল। তো প্রায় আমার মাংস রান্না ওগুলো প্রায় শেষের দিকে। তো ভাবছিলাম যে একটু ঠান্ডা পানি খেয়ে নিই আর একটা কলাও খেয়ে নিই। আর কলাগুলো যদি আমি ডেইলি একটা করে না খাই তাহলে কখনোই শেষ হয় না। যদিও আমাদের আসলে বাসায় কলাটা একটু আমার বড় ছেলেও খুব কম খায়। তো এইদিকে আমি ভাবলাম যে এখন আমার টেবিলটা আমি পরিষ্কার করে নিই। আমি এর আগেও তোমাদেরকে বলেছি ডাইনিং টেবিল হচ্ছে ফ্যামিলির না মধ্যমণি, যেটাকে আমরা এত ইউজ করি বেচারাটাকে ছাড়া না আমাদের একেবারেই চলে না। আর ইদানিং তো আমি তোমার আছে না যে টুকিটাকি সব কিছু ডাইনিং টেবিলে করার চেষ্টা করি, বিকজ অফ গরম। এত গরম পড়েছে, কিচেন রুমে আমার কিছু করতে ভালো লাগে না। আছে না যে পুডিং বানাচ্ছি বা ফ্রুটস খাচ্ছি বা ছোটোখাটো যে কোনো কাজ বা কোনো কিছু বক্সে উঠানো, এখানে ফ্যান ছেড়ে নিয়ে দেন আমি আরামসে কাজগুলো করে নিতে পারি। আর পুরো টেবিলটা অনেক সুন্দর করে মুছে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। আমার টেবিলটা হচ্ছে যে তোমার একটা ক্লথ ইউজ করব ভাবতেছি, তো দেখা যাক। সামনে অবশ্যই তোমাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করার আমি চেষ্টা করব। আমি আমার ডাইনিং টেবিলটাকে অর্গানাইজ করব, আমার ইচ্ছে আছে। ইনশাল্লাহ আমি নেক্সট যে কোনো ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। মা যাওয়ার পরে হয় কি, আমি না বসে থাকি না কখনো। মা থাকলে কি হয় যে পৃথিবীর যত কাজই থাকুক, তুমি আধা ঘন্টা 1 ঘন্টাও তুমি ফ্রি সময় করে অনেকটা সময় তুমি বসে থাকতে পারো। বাট মা না থাকলে না আমার এটা হয় না কখনোই। মা না থাকলে আমি একটার পর একটা কাজ করতেই থাকি। আর যেটা সবচেয়ে ভালো একটা দিক, যদিও আসলে মাকে ছাড়াও থাকতে পারি না, মাও আমাকে ছাড়া থাকতে পারে না, আমার বাচ্চাগুলোও নানি ছাড়া থাকতে পারে না। তবে সত্যি কথা, মা না একটু দূরে থাকাই ভালো, সেটা আমার জন্যে হোক, বাচ্চাদের জন্যে হোক, সবার জন্যেই হোক। কেননা আসলে দূরে থাকলে গুরুত্বটা বোঝা যায়, যে আসলে যে মানুষটা ছিল সে তোমার লাইফে কতটা ইম্পর্টেন্ট। তো যাই হোক না কেন, মা আছে, মা থাকবে ইনশাল্লাহ। মা আবার ঈদের পরেই চলে আসবে। তো মা না থাকলে একটা কাজ হয়, আমি টাইম টু টাইম তোমার কাজটা ফিনিশ করে দেই, দেন আমি তোমার অন্য কিছু করি। আমার কাজ রেখে বসে থাকতে একেবারেই ভালো লাগে না। বিশেষ করে আমাদের রান্না, আমাদের হাউসওয়াইফের ক্ষেত্রে রান্না হচ্ছে বিরাট বড় একটা কাজ। রান্না শেষ তো মনে হবে যে না, এক গাদি কাজ শেষ দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার রান্নাগুলো টেবিলে দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় কমপ্লিট। ওদের বাবা এখনও বাসায় আসে নাই। মাঝখানে কিন্তু আমি আজান রেদওয়ানকে গোসলও করিয়ে দিয়েছি। আর এই ডিমটা এনেছে তোমার 2 দিন হয়ে গিয়েছে, বাট আমি না ঝুড়িতে রাখবো এই সময়টুকু পাচ্ছিলাম না। ওই যে নানা রকম প্রবলেম প্লাস এত ব্যস্ততায় দিন কাটছে আমার, মানে বোঝাতে পারবো না। বাচ্চার এক্সামটা এসে আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছি আমি। তো আমার কাজ কিন্তু আমি একে একে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ওরা ওই যে একজন লিচু খাচ্ছে আর একজন টিভি দেখছে। এখন হচ্ছে তোমার বিকেলবেলা, প্রায় সন্ধ্যার কাছাকাছি, বাট পুরোটা সন্ধ্যা হয় নাই। তো ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা আম নিয়ে এসে কেটে কেটে খাচ্ছিলাম। কেননা বাসায় না কারেন্ট আছে না জেনারেটর, কেননা মিস্ত্রি এসছে বাসায় কারেন্টের কাজ করতে। আমাদের বাসায় খুব প্রবলেম, বাসায় না পুরো বিল্ডিংটাতে। এই জন্য মানে মনে হচ্ছিল যে এই গরমে কী খাবো, ঠান্ডা ঠান্ডা আম যদি একটু শান্তি দেয়। তো আমার আজকের ব্লগটা যদি তোমাদের যে কোনো একটা পার্ট ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর অবশ্যই আমার ভিডিও সম্বন্ধে ভালো মন্দ মতামতটা তোমরা অবশ্যই শেয়ার করো। আর আমি চাইবো তোমাদের ভালোবাসাটা যেন আমি অলওয়েজ পাই। আর এখনও ভিডিওর কিন্তু অনেক বাকি আছে, শেষ পর্যন্ত দেখো। এইরকম করে আম কেটে কে কে খাও চোচা সহ অবশ্যই জানিও। আসলে এই আমগুলো এতটাই পেকে গিয়েছে, এগুলোকে যদি আমি তোমার স্লাইস মতো এইভাবে চুচা সহকারে না কাটি, যদি ক্লিন করতে যাই চুচাটা, তাহলে না তোমার আমটা একেবারে গলে যাবে। একদম পেকে গিয়েছে তো। আর ভাগ্যিস আমার আজান বাবাও কিন্তু এভাবেই খাওয়াটা বেশি পছন্দ করে। আর আমরা কিন্তু আমের যে খোসা সেটাকে আমের চুচা বলি। এটা আসলে ছোটবেলা থেকে বলে এসেছি রাজশাহী থাকতে। তো তোমরা কোন এলাকায় কি বলে অবশ্যই জানিও। তো চুচা সহ আম খাওয়ার কিন্তু অনেক মনে করো তৃপ্তি। আর যে আমরুপালি আমগুলো থাকে সেটা আবার হচ্ছে যে একটু তোমার ফুটা করে চুষে চুষে খাওয়াও কিন্তু অন্যরকম ভালো লাগে। আমাদের মতো চুচা সহ আম কে কে খাও অবশ্যই শেয়ার করো। তো আমরা আম খাওয়ার পরে ওদের
বাবা উঠে বসেছে। আর তখন ভাবলাম যে 2 দিন আগে যে পুডিংটা বানিয়েছিলাম এটা কিন্তু একেবারে বাটি সহই না আমি ফ্রিজে রাখছিলাম, আর বেরি করি নাই, মনেই নেই। পরে হচ্ছে যে ভাবলাম যে আজকে পুডিংটা কেটেও আমার বড় ছেলের আবার ইভিনিং ক্লাস আছে, ফাইনাল এক্সাম চলছে, তারপরেও ইভিনিং ক্লাস হিপসের এটা কন্টিনিউ আছেই। তো ভাবলাম যেহেতু পরীক্ষা নেই তো পাঠিয়ে দেই। বাসায় বসে থাকলে দুই ভাই মারামারিই করবে, ইভেন টিভি দেখবে বা পড়তে যাবে না, নানা রকম যন্ত্রণা। তো আমার আজকের পুডিংটা কেমন হয়েছে জানাও। তো ওদের বাবাকে, রেদওয়ানকে খাওয়ানোর পরে ওর বাবা আর রেদওয়ান হচ্ছে স্কুলে চলে গেল। ঠিক আমার বড় ছেলে যখন সন্ধ্যার ক্লাসে যায় তখনই ছোটটা ঘুমিয়ে পড়ে। তো একা একা না কেন জানি বোরিং লাগছিল, তো ভাবছিলাম যে একটু স্যাড মিউজিক শোনা যাক। আসলে আমি যখন একা থাকি বাসায় বা আমার মনটা যখন অন্যরকম একটু খারাপ খারাপ লাগে তখন না আমার গান শুনতে খুবই ভালো লাগে। তো গান কিভাবে একা একা শুনবো, আর খালি খালি লাগছিল, তো ভাবলাম যে আজকে না একটা চিনি দিয়ে চা বানাবো আর গরম গরম পরোটা একদম মচমচা করে ভেজে ওই চা দিয়ে আমি পরোটা খাবো। তো সেটাই করছিলাম। আর চা খাওয়ার পরেই এই যে বললাম না যে আমার বাসায় মিস্ত্রি আসছিল, কারেন্টে কাজ করছিল, আর তারা এসে দেখো আমার বাসার কি অবস্থা করেছে। মানে এটা একটা বাড়তি কাজ একটা, আর কি বলবো, যেহেতু নোংরা করেছে পরিষ্কার আমাকেই করতে হবে। তো একদম বালিতে ভরা, মুছতে পারলে আরও বেটার হতো। তো আমি ভাবলাম যে এটা ঝাড়ু দিয়ে নেই। এই যে দেখো 7টা ফুটা করে দিয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ যে জেনারেটর যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গিয়েছে। তো আমি ভাবছিলাম যে আমার এই কাজগুলো আমি করে ফেলি, আজান যেহেতু ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠলে না এই সন্ধ্যার ঘুমটা মানে ঘুমানোর চেয়ে জ্বালাটা বেশি। ঘুম থেকে উঠেই ওর কাছে মনে করো আমার ঘন্টা কানেক থাকতে হবে, বিছানায় নিয়ে শুয়ে থাকে এই রকম। তো মা ছাড়া কিন্তু আমার দিনকাল এইভাবেই কাটলো সংসারটা। যদিও নিজেকে মানিয়ে নিয়েছি যে হ্যাঁ, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। আর আমি যে বা আমি এত স্পেশাল কেউ না যে আমার জন্য সব কিছু আটকে থাকবে, শুধু আমি দিয়ে না আসলে। হায়রে জীবনটা কেমন না যে এত ভালোবাসা, জীবন নিয়ে এত যুদ্ধ, এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, কতই না কিছু করতেছি, বাট আজ আমি চলে গেলে আল্লাহর কাছে কালকে থেকে কিন্তু সব নর্মালভাবে চলবে। এটার নাম হচ্ছে জীবন। আর কি বলবো, তো যাই হোক এত বড় বড় কথা না বলি। তারপরে আমার ঝাড়ু দেওয়া শেষে ওদের বাবা নিয়ে আসছে তোমার বাজার। বড় ছেলেকে স্কুল থেকে আনার সাথে সাথে বাজারগুলো এনেছে। আর এনেছে কি কি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকগুলো আমও এনেছে, কেননা যেগুলো পাকা আম ছিল ফ্রিজে ওগুলো প্রায় শেষ, মানে প্রায় বলতে একেবারে শেষ দিয়ে ফেলেছি, কেননা এর চেয়ে বেশি পেকে গেলে না আর খেতে পারতাম না। তো ওদের বাবা আজকে বাজার করে এনেছে অনেকগুলো সবজি আর এনেছে মাছ। তো মাছ যে ইলিশ মাছ এনেছে এটা আমি জানি না। তো ওদের বাবা যখন ব্যাগ এনে দিচ্ছে বলতেছে তোমার পছন্দের কিছু, তো আমি বললাম পছন্দের কিছু। তারপরে দেখছি আল্লাহ ঢালার পরে মাছ। তো আমি যেহেতু ভয়েস ওভার করছি, বাট ভয়েসটা দেয়া থাকলে অবশ্যই তোমরা জানতে পারতে। আমি বলতেছিলাম আল্লাহ তুমি ইলিশ মাছ আনছো, আর এই যে ট্যাংরা মাছগুলো যেগুলো এনেছে না এটাও আমার খুব পছন্দের। তারপরও দেশি ট্যাংরা হলে আমার আরও বেশি ভালো লাগে। তো মাছগুলো কিন্তু বেশ বড় ছিল, আর মাছগুলো দেখে আমিও খুশি, আমার আজান বাবা তো আরও খুশি, আম্মু কি বড় বড় ইলিশ মাছ। তো এই যে দেখো ট্যাংরাগুলোও কিন্তু একদম টাটকা ছিল। তো ভাবছিলাম যে যদি কেটে ফেলা যেত সাথে সাথে খুবই ভালো হতো। তো আমি তো বাবা কাটবো না, কেননা আমার অনেক চাপ, অলরেডি রাত 9টা বাজে। আমার বাচ্চাকে পড়াতে হবে, প্লাস আছে না যে আজানকে খাওয়াতে হবে, অনেক কাজ। আমি যদি এখন মাছ কাটতে বসতাম তাহলে রাত 11টা বেজে যেত। আর আমি কিন্তু কখনোই ছোট মাছ কাটি না, কখনোই না, কাটলেও বড় মাছ কাটি। তারপরেও আমার শাশুড়ি মা বলে আমার ছেলের বউগুলা হাইরে কি যে অবস্থা, কেউ মাছ কাটে না। মানা এবারও এসে আমাকে ঢাকায় বলতেছে যে আগে তাও আমার ছোট যা ছিল ও হচ্ছে মাছ কাটতো সুন্দর করে, বা আমার মেজো যা, তো এখন না কেউই মাছ কাটে না, আর তুমি তো কাটোই না। তো আজকে মাছ দেখে আমার শাশুড়ি মার কথা মনে হলো। তখন আমি আমার শাশুড়িকে বলেছিলাম যে মা আসলে
এমন একটা যুগ এসেছে যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে দেখবেন কিছুদিন পরে যে ছোট মাছও কেউ কাটবে না। কেননা আছে না, এখন আমরা যারা ঢাকা শহরে থাকি বড় মাছগুলো কিন্তু সাধারণত কেটে আনা হয়। আর যারা মনে করো বাসায় কাটে, এটা যার যার পছন্দ যে হ্যাঁ গোটা গোটা মাছ নিয়ে এসে বাসায় এসে কাটবে। এটা আমার কাছে মনে হয় একটু বাড়তি ঝামেলা, রক্ত প্লাস নোংরা অনেক কিছুই, যেটাই যাই হোক না কেন এটা আমি পছন্দ করি না। মানে মাছ কাটতে বেশি একটা ভালোবাসি না দেখে মাছের এই ভেজালগুলো আমার ভালো লাগে না। আর ছোটো মাছ যখন নিয়ে আসে মা থাকলে মা আর আমার কাজের আপাটা মিলে কেটে ফেলে। আর আমি দুইটা মাছকে অনেক সুন্দর করে তোমার হচ্ছে যে টাইট করে রাখতেছিলাম, যে তিনটা মাছ তো আর একেবারে খাবো না, আর একটাকে এরকমই রাখলাম যে এটা যেহেতু কালকে রান্না করব তার জন্য এটাকে জাস্ট এরকম করে রাখলাম। আমরা এই দুইটা মানুষ না দরাদরির উপরেই থাকি। আমার হাজব্যান্ড বাইরের দরাদরি করে আর আমি সংসারের দরাদরি করি। তো যাই হোক, কেন বললাম, বেচারাটা সেই সন্ধ্যাবেলা বাচ্চাটাকে নিয়ে গেল, আবার নিয়ে আসলো, বাজার করে নিয়ে আসলো, আবার নিচে গিয়েছিল কিছু মেডিসিন নিতে। আর মেডিসিনগুলো আমারই ছিল, যেহেতু টেস্টের রিপোর্টটা দেখানো হয়েছে তো তার জন্য কিছু মেডিসিন ছিল। মা চলে যাওয়াতে না আমি এটা ভুলে গিয়েছিলাম যে আমার মেডিসিনগুলো আনাতে হবে। তোদের বাবাকে বললাম, আল্লাহ আমার তো মেডিসিন আনা হয় নাই। তো ওদের বাবা আবার আইসক্রিমও নিয়ে এসেছে। আর আজকে হচ্ছে যে অনেক দিন পরে বক্স আইসক্রিমটা নিয়ে আসছে, কেননা সবসময় আমরা কোন খাই বা তোমার এমনি সিঙ্গেল আইসক্রিমগুলো খাই। বাসায় আমি কখনো বক্স আইসক্রিম অ্যাভেলেবল রাখি না, কেন জানো, আমার দুইটা দুষ্টুর জন্য। কেননা তারা যদি দেখে যে হ্যাঁ বক্সে আইসক্রিম আছে, যতক্ষণ না ওইটা শেষ করা হবে ততক্ষণ ওই বক্সের পিছনেই লেগে থাকে। আর এমনিতেই আমার বাচ্চাদের ঠান্ডা জ্বর এটা তোমার একটু বেশি হয়, এর জন্য আমি কখনো বক্স আইসক্রিম এতটা অ্যাভেলেবল বাসায় রাখি না। তো ফাইনালি আমার যে ঝাঁকাটা এনেছিলাম আমি টাঙ্গাইল থেকে কিনে, আমার শখের ঝাঁকা, তো সেই ঝাঁকাটাতে আমি ফাইনালি আম রাখবো। আজকে তার প্রথম ব্যবহার। আমি তো খুব খুশি যে ফাইনালি ওর ব্যবহার হচ্ছে। অ্যাকচুয়ালি আমগুলো কোথায় রাখবো, আর কিছু আম ছিল তোমার একেবারে বেশি পাকা, আর আরও কিছু ছিল একটু কাঁচা টাইপের। আর ওই কাঁচা টাইপেরগুলো যদি আমি ফ্রিজে রাখি তো জটরা টাইপের হয়ে যাবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের এক একটা মতামত, এক একটা লাইক কিন্তু আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা একটা ভিডিওতে লাইক দিলে আরও কিছু মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাতে আসলে সাহায্য করে। তো আশা করব এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটা দেখলা বা আমার সাথে ছিলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমাকে সামনে এগোতে সাহায্য করতে পারো, সো তোমাদের সাপোর্টটা আসলে আমার খুবই দরকার। আশা করব আমার সাথেই থাকবা। তো আমার সকাল থেকে রাত পর্যন্ত এটাই আমার ব্লগ ছিল, অ্যাজ এ হাউসওয়াইফ, অ্যাজ এ ওম্যান, অ্যাজ এ মাদার। আসলে দুইটা বাচ্চা নিয়ে আমি সংসারে যাবতীয় আমার ডেইলি লাইফে কী কী করি সেটাই শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।